আমরা আজকে আমাদের ক্লাস আগের দিন যেটা করিয়েছিলাম সেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আগের দিন করা হয়েছিল। আজকে আমাদের ফার্স্ট পার্ট ক্লাস 2 মাইটোকন্ড্রিয়া এন্ড লাইসোজোম। আজকে যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এন্ড লাইসোজোম। করার আগে তোমরা তো অনেকে ক্লাসে আসছো না, যারা পাচ্ছ তাদের বিষয়টা আলাদা, কিন্তু তোমরা ক্লাসে আসাটা খুব জরুরি। ক্লাসে অনেকগুলো জিনিস আছে, ক্লাস ছাড়া অনলাইনে করা যায় না। সেটা আগের দিন বলেছিলাম। আমরা আগে ক্লাসে যে জিনিসটা করালাম সেটা হচ্ছে বডির যে কোষ, সেই কোষগুলো হ্যালো হ্যাঁ 5 ml করে দিনে 3 বার করে খাওয়াবি। এখন যেটা বলছিলাম যেটা হচ্ছে যে আমরা ব্লাড সার্কুলেশন হয়, সেই ব্লাড সার্কুলেশনটা আর্টারির মধ্য দিয়ে ব্লাড সার্কুলেটেড করে এবং ক্যাপিলারির মাঝখানে ক্যাপিলারি থাকে। ক্যাপিলারি এখানে যখন ব্লাডটা আসে তখন ব্লাড থেকে প্লাজমা মডিফাই হয়ে এই ক্যাপিলারির মধ্য দিয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে সেটা কোথায় আসে? আমরা বলেছিলাম যে সেল, বিভিন্ন কোষ থাকে, সেই কোষের মাঝখানে যে ফাঁকা থাকে এবং কোষ সারা বডিতে যে সেল থাকে সব সেলগুলো ইট ইমার্স ইন দা ফ্লুইডের মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকে। তাহলে এই ফ্লুইডের মধ্যে ক্যাপিলারির মধ্য দিয়ে ব্লাডের থ্রু ব্লাড যে প্লাজমা আসে, সেই প্লাজমা মডিফাইড হয়ে ক্যাপিলারির মধ্য দিয়ে বাইরে বেরিয়ে আসছে। কোথায়? একটা ক্লোজ ভেসেল যেটা থাকছে, অর্থাৎ আর্টারি, ক্যাপিলারি এবং ভেন, এই ক্যাপিলারির মাঝামাঝি দিয়ে, এটা আমরা ডিটেলস পড়াবো যখন সার্কুলেশন পড়াবো তখন, তো বলে নি এখান থেকে প্লাজমা মডিফাইড হয়ে তৈরি হচ্ছে লিম। সেই লিমটা আমাদের অলরেডি ইন্ট্রাস্টিশিয়াল বডি ফ্লুইড। ইন্টারস্টিশিয়াল বডি ফ্লুইড কাকে বলা হচ্ছে যে সেল টু সেল, একটা কোষ একটা কোষের মাঝখানে ফ্লুইড থাকে, সেই ফ্লুইডের মধ্যেই কোষটা নিমজ্জিত থাকে। এই ফ্লুইডটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল বডি ফ্লুইড। সারা বডিতে, হোল বডিতে এই ইন্টারস্টিশিয়াল বডি ফ্লুইড আছে এবং এই ফ্লুইডের মধ্যে নিউট্রিশন মানে ওই আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা প্রথমে আমাদের মাউথ টু ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে দিয়ে ওটা লাস্ট এন্ড প্রোডাক্ট তৈরি হয়। ক্লাসেও বলেছিলাম যে প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজ। এটাই এই খাবারটা এন্ড প্রোডাক্টটা যখন তৈরি হলো, অর্থাৎ এন্ড প্রোডাক্ট কেন তৈরি হবে? কোষে গ্রহণ করার মতো কোষ গ্রহণ করতে পারবে এন্ড প্রোডাক্টটা, মানে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এটা সরাসরি প্রোটিন কোষ নিতে পারে না। সেই জন্য এটাকে ভেঙে, প্রোটিনটাকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটটাকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লুকোজটাকে, কার্বোহাইড্রেটটাকে গ্লুকোজে পরিণত হয়। তখন এটা আমাদের ইন্টেস্টাইন থেকে সরাসরি অ্যাবজর্পশন হয়ে পোর্টাল ভেনের মধ্যে, তখনই ভেনের মধ্যে ঢুকছে, ভেনের মধ্যে ঢুকে তারপর রক্তের মধ্যে ঢুকে এবার সিস্টেমের মধ্যে ঢুকে যাচ্ছে। সেটা আমি ক্লাসে খুব ডিটেলস পড়িয়েছিলাম, এটা পরেও অবশ্য পড়ানো হবে। তবুও বলি যে এই কোষের মানে মধ্য দিয়ে যখন
আর্টারির মধ্য দিয়ে যখন ক্যাপিলারি কাছে আসছে, এই নিউট্রিশনটা ক্যাপিলারির মধ্য দিয়ে ওটা বাইরে বেরিয়ে আসলো। কোথায় আসলো? আসার পরে হচ্ছে ইন্টারস্টিশিয়াল বডি ফ্লুইডের মধ্যে আসলো। এই বডি ফ্লুইড থেকে এবার সেখান থেকে কোষ খাবার নেবে, কোষ খাবার নেবে। সেটা আমরা বলেছিলাম যে ক্লাসেও বলেছিলাম, তোমরা ক্লাসে অনেকে আসনি, সেই জন্য বলা এটা ওই যেমন মাছ জলের মধ্যে থেকে খাবার গ্রহণ করে, আবার জলের মধ্যেই সে মলত্যাগ করে, জলের মধ্যেই সবকিছু ফেলে দেয়। তাহলে মাছ যেমন করে, আমাদের বডির শরীরের যে কোষ, সেই কোষ বা সেল ইউ অ্যাকসেপ্ট দ্য নিউট্রিশন বা টেক আপ দ্য নিউট্রিশন ফ্রম বডি ফ্লুইড, বডি ফ্লুইড থেকে টেক আপ করছে এবং কি করছে যে কে লিখলো কি, এক সেকেন্ড দ্বারা জয়েন হতে পারছে না। আচ্ছা, যেটা বলছিলাম সেটা যে তাহলে আমাদের শরীরের ভিতরে যে ফ্লুইড থাকে, মানে আমাদের কোষগুলো সব ফ্লুইড মধ্যে নিমজ্জিত থাকে। এখন এই কোষ নিমজ্জিত অবস্থায় সেখান থেকে নিউট্রিশনটা সেল মেমব্রেনের মধ্য দিয়ে সাইটোপ্লাজমের মধ্যে ঢোকে। এখন সাইটোপ্লাজমের মধ্যে কি কি থাকে সেই জিনিসগুলো আমরা পড়ছি। তার মধ্যে এই কোষের সাইটোপ্লাজমে আজকে আমাদের যেটা পড়া সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম। তাহলে ইট ইজ দা সাইটোপ্লাজমিক অর্গানেলস অফ দি সেল। সেলের মধ্যে যে জিনিসগুলো থাকে সেটা আমি আগে পড়িয়েছি, যে যারা করনি আগের তারা একটু দেখে নেবে, যারা ক্লাস করেছে। যে আচ্ছা, তোরা তো দেরি করে জয়েন করছিস কেন? আমি বারবার বলছি টাইমলি জয়েন করবি, জয়েন করলে আমার পড়াতে সুবিধা, আর ডিস্টার্ব হয় না। এখন এই মাইটোকন্ড্রিয়া বা লাইসোজোম এগুলো সাইটোপ্লাজমিক অর্গানেলস। আর বলা হয়েছে যেগুলো ডেড, অর্থাৎ যেগুলো জীবন নেই, এরা অ্যালাইভ। Mitochondria is alive property of the cytoplasm, and lysosome also alive property of the cytoplasm. But food particles is not alive. সেই জন্য ফুড পার্টিকেলস গুলোকে বলা হয় ইনক্লুশন, আর এগুলোকে বলা হয় মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, এগুলোকে অর্গানেলস বা সাইটোপ্লাজমিক অর্গানেলস। এখন এই সাইটোপ্লাজমিক মাইটোকন্ড্রিয়াটা আমরা আজকে পড়বো। মাইটোকন্ড্রিয়া, হোয়াট ইজ মাইটোকন্ড্রিয়া? ইট ইজ এ সলিড রড শেপড, দেখতে কেমন? সলিড রড শেপড স্ক্যাটার্ড থ্রু আউট দা সাইটোপ্লাজম। সারা সাইটোপ্লাজমে বিভিন্ন জায়গায় স্ক্যাটার্ড করে আছে, বিভিন্ন ছড়ানো ছিটকানো আছে, ধরে রেখেছে। Each cell contain hundreds to thousands of mitochondria. একটা কোষের মধ্যে, একটা কোষের ভিতরে 1000 থেকে 100 থেকে 1000 পর্যন্ত মাইটোকন্ড্রিয়া বিদ্যমান থাকে। There are double membrane surrounding the mitochondria. Mitochondria double membrane, ছবিটাকে আমরা দেখি। এইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ভালো করে দেখো, এইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে দেখতে। এখানে চিরে দেখানো আছে, ক্রস সেকশন দেখা আছে, অর্থাৎ লঙ্গিটিউডিনাল সেকশন করে এটাকে সিমের দানার মতো। সিমের দানা যেমন দেখে তো সিম গাছ, সিমের দানাটাকে দেখলে যেমন হয়, এটা ডবল, একদম বাইরের একটা আউটার লেয়ার থাকে আর ইনার লেয়ার থাকে। তাহলে ডবল লেয়ার, আর ভিতরে থাকে ম্যাট্রিক্স, আর এই যে সবুজ সবুজ দানা দানাগুলো তো এগুলোকে রাইবোজোম বলা আছে। আর এই যে নীল মতো দেখতে পাচ্ছ ডিএনএ, এই যে ডিএনএ থাকে, দানা দানাগুলো এই যে ভাঁজ হয়ে গেছে, যেটা এরকম ভিতরের যে মেমব্রেনটা, ইনার মেমব্রেনটা এরকম ফোল্ডেড,
এই ফোল্ডেড এটাকে বলে ক্রিস্টা, CRISTA, ক্রিস্টা। আর এর মধ্যে ছোট ছোট কতগুলো দানা থাকে, দানা দানা থাকে, এগুলোকে প্রোটিন বাইপোল প্রোটিন থাকে, অক্সিজোম বা এলিমেন্টারি পার্টিকেলস। এই অক্সিজোমের দুটো মেরু থাকে। এইখানে ছবিটা দেখানো হয়েছে, একটা F0 প্রোটিন পোর্শন আর F2 পোর্শন, F1 পোর্শন। এই দুটো এটাকে আছে অক্সিজোম বা এলিমেন্টারি পার্টিকেলস, এটাকে দেখতে এরকম লাগে। আর এই দুটোর মাঝখানে ইন্ট্রামেমব্রেনাস স্পেস এখানে থাকে, একটা ইনার মেমব্রেন, আউটার মেমব্রেন, এই মাঝখানে একটা ফ্লুইড মতো থাকে, এটাকে ম্যাট্রিক্স বলা হয়। আর এই দানা 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 গুলো হচ্ছে রাইবোজোম আর ডিএনএ। তাহলে একটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি কি থাকছে? রাইবোজোম থাকছে, ম্যাট্রিক্স থাকছে, আউটার মেমব্রেন থাকছে, ইনার মেমব্রেন, আর ইন্টারমেমব্রেন স্পেসের মধ্যে এখানে ম্যাট্রিক্সটা থাকে ইন্টারমেমব্রেন স্পেসের মধ্যে। ভিতরে কতগুলো দানা দানা আকার থাকে, তাকে ক্রিস্টা বলা হচ্ছে। এই ফোল্ডিং গুলো ক্রিস্টা। আর এই যে ছোট ছোট দানা দানা যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো অক্সিজোম বলা হয়, অক্সিজোম। এখন দেখা যাক, এটাকে আমরা ডিটেইলস লিখেছি এখানে, কি দেখা যায়। দেয়ার আর ডবল মেমব্রেন সারাউন্ডিং দা মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার চারিদিকে ডবল মেমব্রেন থাকে, দুটো মেমব্রেন ভাঁজ করা থাকে। দি ইনার লেয়ার হুইচ রিমেইনস ফোল্ডেড, ভিতরের লেয়ারটা ফোল্ডিং করা থাকে, and forms a number of partition called crista mitochondrialis, crista mitochondrialis। আগে এই ছবিটা আমরা দেখেছি, বলা হলো এই যেটা ফোল্ডেড করা থাকছে এটা ক্রিস্টা মাইটোকন্ড্রিয়ালিস। এই যে ফোল্ডিং যেগুলো থাকছে এটা ক্রিস্টা মাইটোকন্ড্রিয়ালিস। তাহলে এটা যে দিস ক্রিস্টা মে বি কমপ্লিট, অথবা পুরোপুরি কমপ্লিট থাকে, বা সেপারেট অর ইনকমপ্লিট, সেপারেট থাকছে এবং ইনকমপ্লিট থাকছে। In the living cell they are found to move, লিভিং সেলের মধ্যে দেখা যায় এরা মুভ করছে, about and more number that longer in young and active cell। মানে যেসব ইয়ং সেলগুলো আছে, সেই ইয়ং সেলগুলোর মধ্যে এরা অনেকগুলো লম্বাটে হয়, লম্বা লম্বা হয়, এবং তারা মুভমেন্ট করতে থাকে। দে আর হাই কনসেন্ট্রেশন ইন দ্য লিভার, লিভারের মধ্যে এই মাইটোকন্ড্রিয়া খুব বেশি দেখা যায়, লিভারের মধ্যে মাইটোকন্ড্রিয়ার কনসেন্ট্রেশন বেশি, কিডনি এন্ড হার্ট। এই তিন জায়গায় কেন থাকে বেশি? থাকে এই কারণে, লিভার, কিডনি এবং হার্ট এদের ফাংশনটা অনেক বেশি, খুব বেশি কাজ করতে হয়। একবার লিভার, কিডনি বা লিভার বা হার্ট কাজ শুরু করলে আর বন্ধ হয় না, কাজ করতেই থাকতে থাকে। সেই জন্য প্রচুর পরিমাণে এনার্জি দরকার হয়। আর from the energy there are fluid in the intramitochondrial chamber, ইন্ট্রামাইটোকন্ড্রিয়াল চেম্বারের মধ্যে কিছু ফ্লুইড দেখা যায়, তাকে বলা হয় দে ইজ কল্ড ম্যাট্রিক্স, and the fluid contain dense granules, ছোট ছোট দানা দানা থাকা যায়, এবং এলিমেন্টারি পার্টিকেলস, কোএনজাইম, ইনঅর্গানিক আয়ন লাইক ক্যালসিয়াম, অর্গানিক, এতগুলো জিনিস ওর মধ্যে পাওয়া যায়। কি পাচ্ছি তাহলে? গ্রানুলস পাচ্ছি, এলিমেন্টারি পার্টিকেলস পাচ্ছি, কোএনজাইম পাচ্ছি, ইনঅর্গানিক আয়ন লাইক ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ডিএনএ, আরএনএ এন্ড রাইবোজোম। এই ডিএনএ আর আরএনএ এটা কিন্তু আমাদের যে নিউক্লিয়াসের ডিএনএ আরএনএ এর মতো নয়, এটা আছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আরএনএ। দেয়ার আর 40% ফ্যাট, 40% ফ্যাট থাকে, ফসফোলিপিডস, কোলেস্টেরল প্রেজেন্ট ইন দ্য ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের মধ্যে ফ্যাট, ফসফোলিপিড এবং কোলেস্টেরল থাকে। মাইটোকন্ড্রিয়া আর রিয়ার সিন ইন দ্য ক্যান্সার সেল, ক্যান্সার সেলের মধ্যে কিন্তু মাইটোকন্ড্রিয়া দেখা যায় না। তাহলে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন বললাম, এতক্ষণ ধরে মাইটোকন্ড্রিয়াটা কি গঠন সেটা আমরা আলোচনা করলাম। ফাংশনটা কি? হোয়াট ইজ মাইটোকন্ড্রিয়া, ফাংশন অফ দি মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার ফাংশনটা কি? ইট ইজ দ্য সিট ফর ফরমেশন অফ এটিপি, একমাত্র বডিতে এটিপি তৈরি করার ক্ষমতা রাখে মাইটোকন্ড্রিয়া, adenosine triphosphate, which is highly energy producing substance of the cell।
যেটা প্রচন্ড পরিমাণে এনার্জি তৈরি করে সেলের মধ্যে, সেটা বলতে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। 2 নম্বর হচ্ছে ইট সাপ্লাই 95% সেল এনার্জি। এটা কিন্তু কোষের 95% এনার্জিটা সাপ্লাই দেয়। ইট ইজ কল্ড পাওয়ার হাউস অফ দি সেল। এই জন্য একে কোষের পাওয়ার হাউস বলা হচ্ছে। স্টোরেজ অফ ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়নকে স্টোর করে রাখে। প্রোডাকশন অফ হিট, প্রচুর পরিমাণে হিট তৈরি করে। নন সিভারিং থার্মোজেনেসিস, নন সিভারিং মানে হিট হলে যে ঘাম হয়, এক্ষেত্রে ঘাম হবে না, এক্ষেত্রে নন সিভারিং থার্মোজেনেসিস। রোল অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ইউনিট উইদিন ইউক্যারিওটিক সেল, প্রত্যেকটা কোষের মধ্যে এটা ইন্ডিপেন্ডেন্টলি আলাদাভাবে কাজ করতে থাকে। মাইটোকন্ড্রিয়া হ্যাভ মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এন্ড এফটিপি ডিএনএ। মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ আর এমটি ডিএনএ এগুলো থাকে। এই ডিএনএ সাধারণত আমরা জানি যে কোষের নিউক্লিয়াসে থাকে, কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ থাকে, তাকে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বলে। এই দুটোর গঠন কিন্তু আলাদা। এখানে কি কি কাজ করে? জেনারেলি C1 এবং C5 acts in the mitochondria and S1 acts outside the mitochondria। এটা তোমাদের এখনই পড়তে হবে না। তাহলে আমরা মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে ছবিটা দেখি। ছবিটা যেটা পড়লাম এর মতো দেখতে, একটা ছোট সিমের বিচির মতো দেখতে, বিন শেপড। আর এখানে ডবল লেয়ার আছে, আউটার মেমব্রেন এন্ড ইনার মেমব্রেন। that inner membrane is folded, inner membrane টা ফোল্ডিং করা থাকে। এই ফোল্ডিংটা কোনটা কমপ্লিট ফোল্ডিং থাকে, কোনটা আনকমপ্লিট থাকে, ইনকমপ্লিট থাকে এই ক্ষেত্রে। এবং এই ফোল্ডিং যে ফোল্ডিং যেটা আছে সেটার নাম হচ্ছে ক্রিস্টা। আমি তো এটা হচ্ছে এই ক্রিস্টা। ক্রিস্টা কাকে বলছে? তাহলে ক্রিস্টা হচ্ছে যে when the inner membrane of the mitochondria is folded থাকে, that folding is called crystal। আর inner membrane বা ভিতরে একটা জেলি মতো থাকে, তাকে ম্যাট্রিক্স বলা হয়। এই ম্যাট্রিক্সটার মধ্যে অনেক ধরনের প্রপার্টি থাকে, বিভিন্ন ধরনের প্রপার্টি। সেই প্রপার্টি গুলো আমি লিখে দিয়েছি কি কি প্রপার্টি। এখানে রাইবোজোম বলে একটা পদার্থ থাকে, ডিএনএ থাকে, আরএনএ থাকে, কোলেস্ট্রল থাকে, ফ্যাট থাকে, ফসফেট থাকে। এই জিনিসগুলো এই ম্যাট্রিক্সের মধ্যে থাকে। আর আরো একটা জিনিস থাকে যেটা ওখানে বলিনি, সেটা ওই ফোল্ডিং যে মেমব্রেন তার গায়ে লাগানো থাকে, সেটাকে বলে অক্সিজোম বা এলিমেন্টারি পার্টিকেলস। এই অক্সিজোম বা এলিমেন্টারি পার্টিকেলস ওর গায়ে লাগানো। এবার আমরা এটা দেখালাম যে এখানে কিভাবে এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিভাবে এটিপি তৈরি হচ্ছে। এখানে দেখানো হচ্ছে এটিপি তৈরি হচ্ছে। এটা পরে আমরা ডিটেইলস পড়বো কিভাবে এই বিক্রিয়াগুলো হচ্ছে। একদম বাইরে গ্লুকোজটা আসছে, গ্লুকোজটা সেল মেমব্রেনের মধ্যে দিয়ে গ্লুকোজ, এবং এটা থেকে গ্লাইকোলাইসিস হয়ে পাইরুভেট তৈরি হচ্ছে। পাইরুভেট থেকে পাইরুভেট তার রিঅ্যাকশন করে এখান থেকে লাস্টে এটিপি তৈরি করে। এটা হচ্ছে আমাদের কিভাবে এটিপিটা তৈরি করছে। আমরা এখানে একটা জিনিস ছবি এঁকেছি, দেখো। এটা হচ্ছে নন মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ মাইটোকন্ড্রিয়াল এরিয়া এখানে। এটা আছে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন বাইরে একটা মেমব্রেন, আর একদম ভিতরে হিমোগ্লোবিনটা রেড সেলের, আর মাঝখানে এখানে কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না। তাহলে মানে রেড সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া আমরা পাচ্ছি না। বাট সব থেকে বেশি মাইটোকন্ড্রিয়া পাচ্ছি এটা হচ্ছে স্পার্মের
এটা দেখতে পাচ্ছ এই ব্যাঙাচির মতো যে লেজটা আছে, লেজের মধ্যে মাইটোকন্ড্রিয়া বেশি থাকে। কারণ কি? কারণ হচ্ছে ও চলনক্ষম, অর্থাৎ চলতে গেলে তাকে প্রচুর শক্তি দরকার, সেই জন্য সেই ক্ষেত্রে মোর মাইটোকন্ড্রিয়া যেখানে বেশি থাকবে সেখানে আমাদের এনার্জিটা খুব প্রয়োজন হবে, এবং এনার্জি আছে বলেই ও মুভমেন্ট করতে পারছে। ঠিক তেমন ভাবে হার্ট, ব্রেন এবং কিডনি, এই তিন জায়গায় মাইটোকন্ড্রিয়ার আধিক্যটা বেশি থাকে, because there are always energy producing organ, that are always energy producing organ, so that mitochondria present in that organ. এই মানে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া এখানে থাকবে, কারণ হচ্ছে যেহেতু এনার্জি তৈরি করতে গেলে এটিপি দরকার, এটিপি থেকে এনার্জি আসছে, সেই জন্য একটা মাইটোকন্ড্রিয়া থাকছে। ঠিক সেই স্পার্মের ক্ষেত্রেও স্পার্মটা তো চলনক্ষম, চলতে থাকে, সেই জন্য এদের লেজে এরকম। আমার একটা পেশেন্ট ছিল, আমি একটা তোমাদের সঙ্গে শেয়ার করি। পেশেন্টের ইনফার্টিলিটি, অর্থাৎ বাচ্চা হতো না। তারপরে ওই তার হাজব্যান্ডের স্পার্ম টেস্ট করলাম, টেস্ট করে দেখা গেল মোর্টালিটি রেট 0। তার মোর্টালিটি মানে স্পার্মটা আছে কিন্তু তার মোর্টালিটি মানে চলনক্ষম, সে চলতে পারে কিনা, দেখা গেল 0। তখন এই আমি ভাবলাম একটা জিনিস, তখন ভাবলাম যে ওর মাইটোকন্ড্রিয়ার পরে ট্রিটমেন্টটা করতে হবে। ওখানকার স্পার্মের মাইটোকন্ড্রিয়া পরে যদি ওষুধ দেওয়া যায়, তাহলে মাইটোকন্ড্রিয়া যদি অ্যালাইভ হয়, মাইটোকন্ড্রিয়া বেশি করে কাজ করতে পারে, তাহলে অটোমেটিক্যালি স্পার্মটা তখন চলনক্ষম হবে। তারপরে আমরা ওষুধ দেওয়ার পরে দেখা গেল যে 2 থেকে 3 মাসের মধ্যে আবার টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম যে 10% তার মোটাইল হয়েছে, 0 থেকে 10% মোটাইল। তারপরে আবার 2-3 মাস পরে দেখা গেল যে 25% মোটাইল হয়েছে। তারপরে লাস্টে 42%। যখন 42% মোটাইল হলো, তারপরে ওটা বাচ্চা হলো। 11 বছর ধরে বাচ্চা হতো না, খুব ফেড আপ হয়ে গেল ট্রিটমেন্টে। আমাদের ট্রিটমেন্টে অলরেডি বাচ্চাটা এখন একটু বড় হয়ে গেছে। তো সেই জন্যে তোমাদের এই মাইটোকন্ড্রিয়ার ব্যাপারটা আছে, তোমাকে চিকিৎসার ক্ষেত্রে এটা দেখতে হবে যে আমার কোথায় আমরা সেইগুলো কাজে লাগাবো, কিভাবে, এগুলো আমরা পরে পড়াবো সবটাই। তাহলে মাইটোকন্ড্রিয়া একটা আছে আমাদের, মাইটোকন্ড্রিয়াকে বলে পাওয়ার হাউস বা শক্তিঘর, পাওয়ার হাউস বা শক্তিঘর। এত দেরি করে তোমরা জয়েন করছো কেন? এত দেরি করে জয়েন করলে অনেকটা পড়ানো হয়ে গেছে, বোঝো না? দেরি করে জয়েন করলে কি হয়, তোমাদের যেমন অসুবিধা হয়, আমাদের অসুবিধা হয়। এখন 10টা বেজে গেছে, আমি 9:30টার আগেই লিংক দিয়েছি। এত দেরি করে জয়েন করলে তোমাদের তো নিজেদেরই ক্ষতি হবে, বুঝতে পারবে না কিছু। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে, এক্ষেত্রে তাহলে আমরা একটা জিনিস দেখলাম, মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে না, আমরা রেড ব্লাড সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া পাচ্ছি না। বেশি কোথায় থাকছে? থাকছে হার্ট, লিভার, কিডনি এন্ড স্পার্মের মধ্যে বেশি পরিমাণ মাইটোকন্ড্রিয়া থাকে। এরপরে মাইটোকন্ড্রিয়ার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন mDNA, mtDNA এন্ড ডিএনএ। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এবং নরমাল ডিএনএ এর মধ্যে পার্থক্যটা কি? The main difference between mitochondrial DNA and nuclear DNA is the mitochondrial DNA is encoded for the genetic information required by mitochondria, whereas nuclear DNA is encoded for the genetic information required by the intercell. কি বললাম তাহলে? বললাম যে এখানে যে একটা সেলের নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ থাকে, সেই ডিএনএ সে ইনফরমেশন দেয়, সেটা টোটাল সেলের ইনফরমেশন দেয়। সেলটা কি করবে কি করবে না, সেলের আমরা কি করব কি করব না, আমরা আজকে পড়বো কি পড়বো না, ভাত খাবো কি খাবো না, এই এভরিথিং, এই সমস্ত ইনফরমেশন ডিএনএ থেকে আমরা পাই। আর ডিএনএ একটি সেলের সে ভবিষ্যতে কি হবে, যে তুমি ভালো ডাক্তার হবে কি খারাপ ডাক্তার হবে, এগুলো কিন্তু সব ডিএনএ এর মধ্যে লিপিবদ্ধ আছে সবকিছু। সেটা আমরা ডিএনএ যখন পড়াবো
তখন বলবো যে কিভাবে এটা হয়, সেটা আমরা দেখাবো, একদম হাতে কলমে দেখাবো এটা সায়েন্টিফিক্যালি। তাহলে আমরা বলছি যে টোটাল সেলটা মানে কোষকে পরিচালনা করে কে করে? নিউক্লিয়ার ডিএনএ ইজ এনকোডেড ফর দ্য জেনেটিক ইনফরমেশন রিকর্ড বাই দ্য এন্টার সেল। সমস্ত সেলের মধ্যে যে জেনেটিক ইনফরমেশন থাকবে সেটা ডিএনএ নোটেট করবে। বাট the mitochondrial DNA is encoded. Mitochondrial DNA কি করবে? Encoded for the genetic information record by the mitochondria. শুধু মাইটোকন্ড্রিয়ার জন্য যে ইনফরমেশন থাকবে, মাইটোকন্ড্রিয়ার জন্য যে ইনফরমেশন থাকবে সেই ইনফরমেশনটা করবে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, কিন্তু সেলের ক্ষেত্রে যে ইনফরমেশনটা থাকবে সেটা ক্ষেত্রে নিউক্লিয়ার ডিএনএ এখানে ইনফরমেশন দেবে। 2 নম্বর হচ্ছে why is mitochondrial DNA usually passes on through the maternal line of the sexual reproduction? কেন mitochondrial DNA usually passed on the through the maternal line in the sexual reproduction? যে ম্যাটারনাল অর্থাৎ মায়েদের শরীরের যে ডিএনএ, সেটা যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, সেই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ মায়েদের শরীর থেকেই একমাত্র সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে আসে। পুরুষের ক্ষেত্রে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আসে না। কেন আসে না? আসে না এই কারণে mitochondria are usually inherited exclusively from the mother. মায়ের শরীর থেকে আসছে, because sperm are destroyed by the egg cell. মানে স্পার্মটা এগ সেলের মধ্যে destroyed হয়ে যাচ্ছে after fertilization, so there is no paternal mitochondrial DNA. mitochondrial যে ডিএনএটা সেটা তো অ্যাকচুয়ালি স্পার্মের লেজেই থাকে। এবার স্পার্ম যখন ফার্টিলাইজেশন হচ্ছে তখন স্পার্মের মাথাটা বা তার বডিটা ঢুকে যাচ্ছে একটা ওভামের মধ্যে, আর বাদ বাকি অংশটা কেটে বেরিয়ে আসছে, ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। সেই কারণে আর স্পার্ম তো প্যাটার্নাল মানে বাবার শরীর থেকে আসছে স্পার্ম, তাহলে সেই জন্য বলা হচ্ছে যে যেহেতু যে পার্টটায় ইয়ে ছিল সেই পার্টটা ডিস্ট্রয় হয়ে গেল, নষ্ট হয়ে গেল, সেই জন্য যে সন্তান জন্মগ্রহণ করলো সেই সন্তানের মধ্যে মায়ের শরীরের মাইটোকন্ড্রিয়াল ডিএনএ থাকবে, কিন্তু বাবার শরীরের মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তার শরীরে থাকবে না। হাউ লং মাইটোকন্ড্রিয়াল, কতদিন ধরে মাইটোকন্ড্রিয়া বাঁচে? এটা আছে অ্যারাউন্ড 100 ডেজ, 100 দিন ধরে মাইটোকন্ড্রিয়া। এতক্ষণ যে জিনিসটা পড়ালাম কারো বুঝতে অসুবিধা আছে? স্যার একবার আর বলে দিন না, এই যে মাইটোকন্ড্রিয়া ডিএনএ আর ডিএনএ এর তফাৎটা। একটা আছে এই ছবিটা দেখ, এখানে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ছবি তো দেখতে পাচ্ছি না। সবাই তো দেখতে পাচ্ছে, তোর কি কোনো আছে বলে? সকলে দেখতে পাচ্ছ? অন্যরা? হ্যাঁ স্যার, হ্যাঁ দেখতে পাচ্ছি। তাহলে তুই একটা কাজ কর, হ্যাঁ লেফট হয়ে যা, আবার জয়েন কর, তাহলে দেখতে পাচ্ছি। যে দেখতে পাচ্ছিস না সে লেফট হয়ে যা, আবার জয়েন কর। আমরা যেটা বলছিলাম যে নরমাল যে ডিএনএ আর মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এর মধ্যে পার্থক্যটা, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ অ্যাকচুয়ালি সেটা ইনফরমেশন দিচ্ছে, শুধু ডিএনএ কে ইনফর্ম করছে, ডিএনএ বলছি শুধু মাইটোকন্ড্রিয়াকে ইনফর্ম করছে। আর নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ সে টোটাল সেলটাকে ইনফরমেশন। বুঝা গেল কি বললাম? মাইটোকন্ড্রিয়াল ডিএনএ শুধু মাইটোকন্ড্রিয়াকেই পরিচালনা করার জন্য ইনফরমেশন দিচ্ছে, এইভাবে চলতে হবে, তার এইভাবে এই কাজ, এইভাবে এই করতে হবে, এই যে টোটাল এনকোডেড তাকে যে পরিচালনা করার
যে নির্দেশ, এই নির্দেশটা শুধু মাইটোকন্ড্রিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকছে, কিন্তু নিউক্লিয়াসের যে ডিএনএ, সেই ডিএনএ হেরিডিটারি, বংশগত বা কোষ, সেল, পুরো সেলটা কি করবে, পুরো সেল কি তৈরি করবে, পুরো সেল থেকে এনজাইম বেরোবে, কতটুকু বেরোবে, সমস্ত কিছু কন্ট্রোল করছে নিউক্লিয়ার ডিএনএ, নিউক্লিয়াসের ভিতরে। বোঝা গেল নাকি বোঝা গেল না? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। এইবার তোরা বলতো, একটা জিনিস বললাম যে একটু আগেই, যে একটা সন্তান যখন ফার্টিলাইজেশন হচ্ছে, মাতৃগর্ভে যখন ফার্টিলাইজেশন হলো, তাহলে সেই ফার্টিলাইজেশন হলে যে বাচ্চাটা আসলো, সেই বাচ্চার শরীরে বাবার শরীরে, পিতার শরীরের মাইটোকন্ড্রিয়া থাকছে না, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ থাকছে না। কি করে হচ্ছে এটা, বলতে পারবি কেউ? না স্যার। কেউ বলতে পারবে? এনিবডি, অন্য কেউ? না স্যার। হচ্ছে কি, যে ভালো করে বোঝার চেষ্টা কর, যখন একটা মায়ের শরীরের প্রভাব আর বাবার শরীরের স্পার্ম, তারা যখন ফার্টিলাইজ করবে, জাইগোট ফর্ম করবে, ফার্টিলাইজেশন করবে, তখন ওই স্পার্মের লেজ, ছবিটা দেখালাম না একটু আগে, লেজ, এই যে এটি স্পার্ম, এটা যে স্পার্ম দেখতে পাচ্ছি ব্যাঙাচির মতো, এর লেজে এইখানে এইখানে মাইটোকন্ড্রিয়া থাকে, এইখানে প্রচুর পরিমাণ মাইটোকন্ড্রিয়া থাকে। তাহলে এটা পুরুষের শরীর থেকে এসেছে। এবার এটা যখন ওভাবের মধ্যে ঢুকবে, তখন এই মুখটা ঢুকে যাবে, এটা ঢুকে যেয়ে পরের অংশটা ডিস্ট্রয় হয়ে যাবে। তখন ডিস্ট্রয় হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে, তাহলে বেসিক্যালি মাইটোকন্ড্রিয়াটা ঢুকছে না, স্পার্মের হেড ফেস এটা ঢুকছে, কিন্তু মাইটোকন্ড্রিয়া ঢুকতে পারছে না। ফলে ওই সন্তানের শরীরে প্যাটার্নাল মাইটোকন্ড্রিয়া থাকবে না, কিন্তু ম্যাটার্নাল মাইটোকন্ড্রিয়া থাকবে। মায়ের শরীরে যে মাইটোকন্ড্রিয়া, যেটা ওভামের মধ্যে ছিল, সেটা থাকবে। আর কোন সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না? বলো, কোন সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না? রেড সেলের ভিতর। আরবিসি, রেড সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না, রেড সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া। তাহলে কি ডাব্লিউবিসির মধ্যে থাকবে? ডাব্লিউবিসির মধ্যে থাকবে, কিন্তু রেড সেলে থাকবে, রেড সেলে থাকবে। আর ডাব্লিউবিসির মধ্যে অনেক থাকে, অনেক তখন পড়াবো তখন। আচ্ছা, যেটুকু পড়ালাম এখানে বুঝতে কারো অসুবিধা? যেটুকু পড়ালাম এখানে কোনো কোশ্চেন, পরের চ্যাপ্টারটায় যাব। না স্যার। ঠিক আছে, পরে যারা জয়েন করেছো তারা তো বুঝতে পারোনি, পরে যারা জয়েন করেছো বুঝতে পারোনি, এই স্লাইড থেকে সব বুঝে নেবে যে মাইটোকন্ড্রিয়া কিরকম দেখতে। এইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এখানে বলা আছে আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন, দুটো মেমব্রেন থাকে, মানে তার মাঝখানে একটা ম্যাট্রিক্স থাকে, সেই ম্যাট্রিক্সের মধ্যে অনেকগুলো প্রপার্টি থাকে। কি কি থাকে? ডিএনএ থাকে, সেখানে কোলেস্টেরল থাকে, ফ্যাট থাকে, ফসফেট থাকে, এইসব অনেকগুলো প্রপার্টি এর মধ্যে থাকে। এছাড়া ওই যে সবুজ সবুজ যে অংশগুলো দেখতেছে, রাইবোজোম বলা হচ্ছে, এবং এই ফোল্ডিং যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটাকে ফোল্ডিং জায়গাটাকে হিস্টা বলা হচ্ছে। আর অক্সিজোম বলে একটা পদার্থ এখানে গায়ে লাগানো থাকে, ওর ভিতরে এলিমেন্টারি পার্টিকেলস, তার দুটো পোর্শন থাকে, একটা F0 পোর্শন, একটা F1 পোর্শন। এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার, এবং এর কাজ হচ্ছে এটিপি তৈরি করা, অ্যাডিনোসিন ট্রাইফসফেটের শক্তিঘর, শক্তিঘর বলা আছে। আমাদের শরীরের যেখানে যেখানে বেশি শক্তি উৎপন্ন হয়, সেইখানে মাইটোকন্ড্রিয়ার আধিক্যটা বেশি থাকে। কোথায় কোথায় হয়? হার্টে থাকে, সবসময় হার্ট সঞ্চালন থাকে, হার্ট কখনো স্টপ হয় না। তুমি যদি বলে হার্ট বন্ধ, হবে না, হার্ট সবসময় সঞ্চালন থাকে। কিডনি, লিভার, এরা সবসময় কাজ করতে থাকে। সেই ক্ষেত্রে এদেরকে এখানে মাইটোকন্ড্রিয়ার আধিক্যটা সব থেকে বেশি। এই গেল মাইটোকন্ড্রিয়া গেল। আমরা এরপরে আমরা আসছি লাইসোজোম। লাইসোজোম, এটা লাইসোজোমটা হচ্ছে আমাদের কোষের মধ্যে, এটা একটা জীবিত বস্তু।
সাইটোপ্লাজমিক অর্গানিলস। আর যেটা ডেড তাকে কি বলবো আমরা, বলো, যেটা ডেড, যেগুলো মৃত পদার্থ পাওয়া যায়, লাইফ জীবন ছাড়া যে পদার্থগুলো পাওয়া যায় তাকে কি বলবো? স্যার নন সেলুলার। না, বলো, সাইটোপ্লাজমিক ইনক্লুশন। কি বললাম? সাইটোপ্লাজমিক ইনক্লুশন। আর যেগুলো অ্যালাইভ তাকে বলা হচ্ছে সাইটোপ্লাজমিক অর্গানিলস। মনে থাকবে যেটা বললাম, সাইটোপ্লাজমিক ইনক্লুশন এন্ড সাইটোপ্লাজমিক অর্গানিলস। তাহলে আমরা বলছি লাইসোজোম ইজ অলওয়েজ সাইটোপ্লাজমিক অর্গানিলস and also mitochondria is cytoplasmic organisms, but fat property or cholesterol property or any food property, that is inclusion. তাহলে inclusion হচ্ছে যেটা হচ্ছে জীবিত না বলছি, আর জীবিত বস্তুকে বলছি আমরা অর্গানিজম। সেই রকম লাইসোজোম একটা খুব ইম্পর্টেন্ট, লাইসোজোম একটা ইম্পর্টেন্ট অর্গানিজম। Lysosomes are organelles formed by the Golgi complex. যে Golgi বলে আমরা প্রথমে পড়েছি, তার কমপ্লেক্স থেকেই লাইসোজোমটা তৈরি হচ্ছে। লাইসোজোমস আর spherical vehicles. লাইসোজোমটা spherical vehicles, 0.1 to 0 millimicron in diameter, 0.1 থেকে 0.1 millimicron diameter থেকে। They contain around 50 enzymes. এদের মধ্যে 50টা এনজাইম তৈরি করে এরা। জেনারেলি হাইড্রোলাইটিক ইন অ্যাসিডিক সলিউশন। অ্যাসিড সলিউশনে এটা হাইড্রোলাইটিক, এটা হচ্ছে হাইড্রোলাইটিক ইন অ্যাসিডিক সলিউশন। এনজাইম নিড দিস অ্যাসিডিক সলিউশন ফর অপটিমাল ফাংশন। এই এনজাইমটা বেরোচ্ছে, এর মূলত কাজ করার জন্য, মানে এর মূলত কাজ হচ্ছে এখান থেকে এনজাইম সিক্রেশন হয়। এবং এটাকে দেখতে কিরকম, একদম একটা মেমব্রেন। তার যে ছবিটা দেখতে পাচ্ছ, একদম একটা মেমব্রেন, তারপরে লিপিড লেয়ার ভিতরে। এই মেমব্রেনের মধ্যে গ্লাইকোস্যাকারাইড মেমব্রেন থাকছে, ট্রান্সপোর্ট প্রোটিন থাকছে এখানে। আর একদম ভিতরে হাইড্রোলাইটিক এনজাইম ম্যাট্রিক্স মিক্সার থাকে, ভিতরে জলের মতো একটা মিক্সার থাকে, এর মধ্যে এনজাইম থাকে। ডান সাইডে একই ছবি, একদম মেমব্রেন, ভিতরে লুমেন, ডাইজেস্টিভ এনজাইম, এটা প্রোটিন থাকছে, আর এনজাইম সাবস্টেন্স কমপ্লেক্স। তাহলে এনজাইমটাকে তৈরি করার জন্য লাইসোজোমটা খুব ফাংশনটা কি? লাইসোজোম keeps the enzyme separate from the rest of the cell and thus prevent them from chemically reacting with elements and organelles of the cell. মানে কেমিক্যালি যে জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কেমিক্যালি রিয়াক্ট করছে, তার থেকে সেপারেট করছে, তাকে রক্ষা করছে এই লাইসোজোম। কারণ এখান থেকে এনজাইম বেরোচ্ছে বলে রক্ষা করছে। ইট ডাইজেস্ট সামটাইমস ইট ওন সেল কন্টেন্ট, কখনো কখনো নিজেরা নিজেদের সেলগুলো খেয়ে ফেলে। দ্যাট ইজ হোয়াই, এই কারণে ইট ইজ কল্ড সুইসাইডাল ব্যাগ। এই জন্য একে সুইসাইডাল ব্যাগ বলা হয়। এই হচ্ছে একদম শর্টের মধ্যে লাইসোজোমের কথাটা বলে দিলাম। তাহলে মাইটোকন্ড্রিয়া এন্ড লাইসোজোম আমরা আজকে বললাম। দেখো, বুঝতে কি কোনো অসুবিধা হলো কারো? সহজ জিনিস একদম। এনিবডি, কারো বুঝতে অসুবিধা? আরেকবার বললে ভালো হয়। লাইসোজোম হচ্ছে কোষের যে সাইটোপ্লাজম থাকে তার মধ্যে থাকে। এটাকে দেখতে, লাইসোজোমটাকে দেখতে একটা স্ফেরিক্যাল ভেসিকেল, মানে ফাঁপা ভেসিকেল, যেমন পাতকাঠি দেখেছিস তোরা বা পাইপ দেখেছিস, ওই রকম একটা স্ফেরিক্যাল পাইপের মতো দেখতে। এটা 0.1 থেকে 0.1 মিলিমাইক্রন ডায়ামিটার, এটা ডায়ামিটার 0.1 থেকে 1 মিলিমাইক্রন ডায়ামিটার। তার এরা কি হচ্ছে, এদের মধ্যে অন্তত 50টা এনজাইম থাকছে। এনজাইম কাকে বলা? এনজাইম হচ্ছে আমাদের বিভিন্ন কাজে লাগে। এনজাইমটা বিভিন্ন, যেমন হজম করার ক্ষেত্রে কাজে লাগে, আমাদের ডিসাইটিস আরো অন্য কাজেও লাগে, অ্যাসিড তৈরি করার ক্ষেত্রে এনজাইম দরকার হয়। এইরকম অন্তত 50টা এনজাইম এখান থেকে বেরোয়। আর এর ভিতরটা হাইড্রোলাইটিক, একদম ইন অ্যাসিডিক সলিউশন। অ্যাসিডিক সলিউশনের মধ্যে, অ্যাসিড সলিউশনটা হাইড্রোলাইটিক, মানে সে হাইড্রোলাইটিক কাকে বলে? ভিতরে জল আছে, জল। আর অ্যাসিডিক সলিউশন, এনজাইম নিড দিস অ্যাসিডিক সলিউশন ফর অপটিমাল ফাংশন। এই অ্যাসিডিক সলিউশনের মধ্যে এর একদম
সব থেকে বেশি কাজ করতে পারে। এনজাইমগুলো এখান থেকে বেরিয়ে আসে, এই হচ্ছে মূল ইয়ে। আর ফাংশনটা হচ্ছে কি, লাইসোজোম কিপস দিস এনজাইম সেপারেট ফ্রম দা রেস্ট অফ দি সেল। এই লাইসোজোমটাই এনজাইমগুলোকে অন্য সেলের থেকে তখন আলাদা করে রাখে যখন কখন কি দরকার হয় না হয়। ফলে ইট প্রিভেন্ট দেম ফ্রম কেমিক্যালি রিঅ্যাক্টিং। এগুলো প্রিভেন্ট করে, মানে রক্ষা করে, যাতে কেমিক্যালের দ্বারা এটা নষ্ট না হয়ে যায় উইথ এলিমেন্টস অ্যান্ড অর্গানিজম অফ দি সেল। সেলগুলোকে রক্ষা করে এই লাইসোজোম। কখনো কখনো লাইসোজোম নিজে নিজে জীবাণুকে মেরে আত্মঘাতী হয়, এই জন্য একটা সুইসাইডাল ব্যাকবোন। দেখো বুঝলে কিনা ব্যাপার? কোশ্চেন আছে কোনো? হ্যাঁ, একটু লাস্টেরটা একটু আরেকবার বলে দেন। মানে কাজ ফাংশনটা, তাই? হ্যাঁ হ্যাঁ। লাইসোজোম, লাইসোজোম থেকে এনজাইম তৈরি হয়। এই এনজাইমটা, এনজাইম মানে হচ্ছে আমাদের যে সমস্ত বডি ফাংশন করার জন্য যেসব এনজাইম দরকার হয় সেই এনজাইম প্রোডাকশন করে লাইসোজোম। যেমন প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিওলাইটিক এনজাইমটা কি? প্রোটিনকে, প্রোটিন জাতীয় খাবারকে হজম করায় প্রোটিওলাইটিক এনজাইম। সেই রকম ফ্যাটকে, প্রোটিনকে, কোলেস্টেরলকে এইকে হজম করা বিভিন্ন ভাবে তারপরে কাজ করার জন্য যে এনজাইমগুলো দরকার হয় সেই সব এনজাইম এই লাইসোজোমের মধ্যে তৈরি হয়। এবং লাইসোজোমের তৈরি হয় এবং কি করে, এই লাইসোজোম থেকে এনজাইম বেরিয়ে এসে সেলটাকে প্রোটেকশন দেয়, সেলটা যাতে কেমিক্যালি নষ্ট না হয়ে যায় সেই জন্য। কারণ এটা তো কোষের মধ্যেই থাকে, সেলের সাইটোপ্লাজমের মধ্যে থাকে, সাইটোপ্লাজম থেকে ওই ওদের নিশ্চিত এনজাইম বেরিয়ে আসে, বেরিয়ে এসে সেলটাকে রক্ষা করে। এইটা হচ্ছে এই লাইসোজোমের মূল ফাংশন। এবং কি করে, কখনো কখনো এটা জীবাণুকে মেরে দেয়, আত্মঘাতী, নিজে আত্মঘাতী হয়, আত্মঘাতী হয়ে জীবাণুকে মেরে দেয় বা বিভিন্ন প্রপার্টিকে মেরে দেয়, নষ্ট করে দেয়। এটা নিজে নিজে একটা সুইসাইডাল ব্যাকবোন। বোঝা গেল নাকি বোঝা গেল না জিনিসটা? হ্যাঁ স্যার, বুঝলাম। তো স্যার, আমাদের যে সেলগুলো যে মানে প্রত্যেক মিনিটে যে সেল তৈরি হচ্ছে, নতুন সেল আর নতুন সেল যে মারা যাচ্ছে, তো এর পেছনে কি রাইবোজোমের হাত আছে? মানে উনি রাইবোজোম নষ্ট হয়ে যাচ্ছে বলে সেল নষ্ট হয়ে যাচ্ছে? না, সেল টের নয়, বললাম তো, নিউক্লিয়াসটা যদি নষ্ট হয়ে যায়, কোষের যে নিউক্লিয়াস যখন নষ্ট হয়ে যাবে তখন সেল ডেথ হয়ে যাবে। নিউক্লিয়াসটা যদি নষ্ট হয়ে যায় তখন সেল ডেথ হবে। এমনি তো মাইটোকন্ড্রিয়া বলা আছে 100 দিন বাঁচে, তাহলে একটা কোষ যদি 100 দিন বাঁচে, মাইটোকন্ড্রিয়া থাকে। লাইসোজোমের ক্ষেত্রে এরকম। তাহলে লাইসোজোম, বরঞ্চ লাইসোজোম কি করে, লাইসোজোম যে এনজাইম গুলো বের করে সেইগুলো কোষের মধ্যে বের করে দিল, এবার বের করে দিয়ে ওটা কোষের বাইরে এসে কোষটাকে যদি নষ্ট না করতে পারে যেটাকে প্রিভেনশন থেরাপি, মানে প্রিভেন্টিভ রাখে। বোঝা গেল? বুঝতে পেরেছো? দেখো আর কোনো কোশ্চেন আছে? না না। আজকে এখন থাকবে না, আরো এগোবো? এরপরে আমরা এই লাইসোজোমটা নিয়ে আরেকটু আলোচনা করি। রাইবোজোম, এরপরে দিয়ে আমরা রাইবোজোম করবো, রাইবোজোম, গলগি বডি এবং সেন্ট্রোজোম করলে এটা শেষ হয়ে যাবে। তারপরে আমরা ডিএনএ ধরবো, ডিএনএ ফাংশন, ডিএনএ কিভাবে তৈরি হচ্ছে, জেনেটিক্স, এই ডিটেইলস সব করবো আমরা পরে। তাহলে আজকে এখন থাকুক নাকি? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, তোমরা টাইম টু টাইম জয়েন করবা। আর তোমরা ইয়ে করো, আমি এখনো এই সপ্তাহে লিস্টটা তৈরি করে মানে তোমাদের অ্যাটেন্ডেন্স শিটটা সামনের দিন থেকে নাম ডাকবো অনলাইনে, এবং ক্লাসেও নামটা ডাকবো, এখানে অ্যাটেন্ডেন্স নেব। তোমরা একটা কাজ করো, এই স্ক্রিনশট দিয়ে আমাকে একটা পাঠিয়ে দিও যারা জয়েন করেছো, আর এইটা একটা স্ক্রিনশট দিয়ে নাও। আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে স্ক্রিনশট দাও, এটা স্ক্রিনশটটা নাও। স্যার আমার না স্যার স্ক্রিনশট উঠছে না স্যার, আগে উঠতো, মানে মোবাইলটা পুরনো হয়ে গেছে বলে উঠছে না নাকি কি জানি। তাহলে যে 500
যে পাচ্ছ পুরো দিতে। আর এটা করো, এটা নিয়ে নাও। নিয়েছো? অর্পিতা পারিস তো? পারিস না? অর্পিতা জয়েন করলে? হ্যাঁ হ্যাঁ স্যার একটু আছে আমাদের কাছে, হ্যাঁ, এগুলো আমাদের কাছে আছে, আগের সপ্তাহে আপনি করিয়েছিলেন। এটা করে মাইটোকন্ড্রিয়া করিয়েছিলাম। হ্যাঁ আপনি করিয়েছিলেন, মাইটোকন্ড্রিয়া করাইনি। আপনি করিয়েছিলেন আমাদেরকে। হ্যাঁ স্যার স্যার বলছি, মাইটোকন্ড্রিয়া আগের দিন করিয়েছিলেন। তা স্যার আমাকে একটু বলো। আপনি ফুল স্ক্রিন দিলেন করুন তো? না, তাহলে হ্যাঁ? ছবিটা বড় হবে। একটু ফুল স্ক্রিন করুন। হ্যাঁ, আপনি F5 মারুন, তাহলে আপনার ফুল স্ক্রিন হয়ে যাবে। দাঁড়া। F5 প্রেস করলে প্রেজেন্ট মোডে চলে আসবে, তখন আমরা পুরো স্ক্রিনটা পেয়ে যাব। F5। F5। ও, তাই তো। হ্যাঁ, সাইটোপ্লাজমিক অর্গানিজ। আমি কোন পর্যন্ত করেছিলাম তাহলে তোদের? আজকে দিন এইটা এন্ডোপ্লাজমিক, এটা করেছিলাম, এই পর্যন্ত করেছিলাম। না স্যার এগুলো সব করেছিলেন, মাইটোকন্ড্রিয়া করেছিলেন, লাইসোজোম করিয়েছিলেন। ও, তা তো বললি না কেন? তাহলে আমি, তাহলে এই রাইবোজোমটাই স্যার আজকে রাইবোজোমটা এটা পুরো করতে হতো, এই তো সব এগুলো করতে হতো, এটা সব আমার নিউক্লিয়াস দিতাম। তো বললি না তো? স্যার ওটা নেক্সট দিন হবে স্যার। ঠিক আছে, এটা অনেক হয়তো আগের দিন জয়েন হয়নি তো পেয়ে গেছে। ঠিক আছে, তাহলে এরপর থাকো। আচ্ছা, আমাকে একটু তোরা ইয়ে কর, কি বলে, আহ, যারা জয়েন করেছিস তারা একটা স্ক্রিনশট দিয়ে আমাকে স্যার পাঠিয়ে দিয়েছি গ্রুপে। পাঠিয়েছিস? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে গুড নাইট, আজকে থাকো এই পর্যন্ত। হ্যাঁ স্যার গুড হ্যাঁ, নাইট। গুড গুড নাইট নাইট স্যার। গুড নাইট। আর যারা জয়েন করছে না তোরা একটু সবার সঙ্গে কথা বলতো। ঠিক আছে, ওকে। Quoi?